আছেন। এরপর হলো যে এই সময়টিতে যেমন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ এবং তিনি এই সময়টাতে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তাকে বিদেশে পাঠানো হবে, কিন্তু তিনি যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? এটা নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে। আবার জনাব তারেক রহমান সাহেব তিনি এখন লন্ডনে আছেন। তিনি কেন আসছেন না? এটি নিয়েও কিন্তু কথাবার্তা হচ্ছে। এখন দলের পক্ষ থেকে যত কথাই বলা হোক না কেন, কিন্তু যেখানে তার দলের লক্ষ, লক্ষ নেতাকর্মী প্রতিদিন কোর্ট কাছারিতে হাজিরা দিচ্ছে, তারপরে ঝুঁকি নিচ্ছে, বাংলাদেশের বিষয়ে অনেক কিছু করছে, সেখানে সুপ্রিম লিডার হিসেবে তিনি সাহস দেখাবেন, নেতাদের চাইতেও বেশি ঝুঁকি নেবেন এবং পরিবর্তিত পরিস্থিতিতে সবকিছু নিয়ন্ত্রণ করবেন নিজ হাতে। এটা সবাই আশা করে। এখন বিএনপির ভিতরে কি আলোচনা হচ্ছে বা নিজেরা, নিজেরা কি ভাবছে সেটা বড় কথা না। কিন্তু জনগণ এই সময়টিতে জনাব তারেক রহমান সাহেবের কাছ থেকে যে ধরনের বলিষ্ঠতা, সাহসিকতা দেখতে চাচ্ছেন বাস্তব ফিল্ডে, সেটা আসলে স্কাইপিতে বসে, দূরে বসে বা উনি বিশাল একটা জনসমাবেশের মধ্যে বসে দেখা গেল যে স্ক্রিনে, টিভি স্ক্রিনে লন্ডনে থেকে বক্তব্য দিচ্ছেন। এটার আউটপুটটা আসলে ভালো হচ্ছে না। আউটপুটটা দূর থেকে আদারওয়াইজ তার তার বক্তব্য প্রচার বন্ধ করতে হবে ওখান থেকে। এখানে মির্জা ফখরুল সাহেব যেভাবে বলতেছেন, রিজভী সাহেব যেভাবে বলতেছেন এভাবে, বা আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, মির্জা আব্বাস যেভাবে বলতেছেন সেটা ওয়েল আরাম। কিন্তু তারেক সাহেব যখন ওখান থেকে ওইভাবে বলছেন, তখন কোনো অবস্থাতেই এটা মানে এখানে যারা উপস্থিত তাদের উপস্থিতিটাকে ম্লান করে দিচ্ছে। আর উনার যে গুরুত্ব, সেই গুরুত্বটাও হালকা হয়ে যাচ্ছে এবং এটাই বাস্তবতা। এটার বাইরে যদি কেউ বলে তারা শুধু তেল মারবে এবং তেল মেরে আসলে বিএনপির কোনো লাভ হবে না এই মুহূর্তে। এরপরে যেটা হচ্ছে সেটা হলো হু ইজ দ্য ফ্রেন্ড অফ মিস্টার তারেক রহমান? তারেক রহমানের ঘনিষ্ঠজন কারা বিএনপির মধ্যে? কারা তার রিপ্রেজেন্টেটিভ? যেমন বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা, তাদের একটা মিনি ক্যাবিনেট ছিল, কিচেন ক্যাবিনেট ছিল। সেই ক্যাবিনেটের যারা লোকজন তাদের চেহারা, সুরত, আকার, আকৃতি এগুলোর উপরে কিন্তু নেতার যাকে বলা হয় শ্রেষ্ঠতা নির্ভর করে। বঙ্গবন্ধুর বা জিয়াউর রহমান সাহেবের যে কিচেন ক্যাবিনেট ছিল, তো তার উপরে নির্ভর করে যে নেতা কত বড়। এখন বেগম খালেদা জিয়া সম্পর্কে আপনি যাই বলেন না কেন, কিন্তু তার সিলেকশন কে ছিল? সাইফুর রহমান সাহেব। তার সিলেকশন ছিল খন্দকার মোশাররফ সাহেব। তার সিলেকশন ছিল এম কে আনোয়ার। তার সিলেকশন ছিল আব্দুল সালাম তালুকদার। এইরকম যে মানুষগুলো যে সিলেকশন ছিল, ফলে কি হলো যে এই মানুষের মধ্যে যখন তিনি সেই বড় চেয়ারটাতে বসতেন, সেটা সভানেত্রী হিসেবে, চেয়ারপারসন হিসেবে কিংবা প্রধানমন্ত্রী হিসেবে, এবং তার সামনে যখন এরকম কর্নেল অলির মতো লোক থাকতেন, মেজর হাফিজের মতো লোক থাকতেন, আলতাফ হোসেন চৌধুরীর মতো লোক থাকতেন, তাদেরকে দেখলেই মনে হতো যেহেতু তাদের নেতা, ওই নেতা বড়। কিন্তু আপনি বড় একটা সিংহকে বসিয়ে দিলেন একটা বড় চেয়ারে, আর সিংহর চারপাশে এখানে একটা ইঁদুর, ওখানে একটা বিড়াল, ওখানে একটা তেলাপোকা, ওখানে একটা টিকটিকি, এরকম বসিয়ে দিয়ে আপনি যতই বলেন না কেন ওটা সিংহ, 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 কেউ আপনাকে বিশ্বাস করবে না যে সিংহ। এই জন্য যে কোনো নেতা বা যে কোনো রাজা, যে কোনো প্রধানমন্ত্রী তাকে মূল্যায়িত হয় তার বন্ধু দ্বারা, তার বান্ধব দ্বারা, তার পরিষদ দ্বারা। তিনি কাদের সঙ্গে আপনজন। তো এখানে দেখা যাচ্ছে যে জনাব তারেক রহমান সাহেব তার একটা যাকে বলে দলের সিনিয়রদেরকে নিয়ে তিনি যে নীতি নির্ধারণী, তার একটা কমিটি আছে। তো আওয়ামী লীগে যেটাকে বলা হয় প্রেসিডিয়াম মেম্বার, আর বিএনপিতে যেটাকে বলা হয়, এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না যেহেতু রেডিমেড কথাবার্তা বলছি, তো সেটা সর্বোচ্চ নীতি মানে নীতি নির্ধারণী বডি। তো সেখানে যারা আছেন এদের কারোরই সঙ্গে সেটা গয়েশ্বরবাবু বলেন, মির্জা আব্বাস বলেন, সালাউদ্দিন সাহেব বলেন, একমাত্র সালাউদ্দিন সাহেব ছাড়া অন্য যারাই এই গ্রুপে আছেন, ডাক্তার জাহিদ থেকে শুরু করে, তাদের কারোর সঙ্গে ওনার বন্ধুত্ব আছে, তারপরে ওনার আপনজন আছেন, এরকম আমরা জানি না। আবার দলের সেন্ট্রাল কমিটিতে, যারা সেন্ট্রাল কমিটিতে রাজপথে যারা খুবই আকর্ষণীয়, যাদের বক্তব্য শুনলে মানুষ খুব আন্দোলিত হয়, তো তাদের সঙ্গে তার যে বন্ধুত্ব আছে বা সম্পর্ক আছে, বা তারা একে অপরের জন্য হরিহর আত্মা, একমাত্র শহীদউদ্দিন চৌধুরী আনি সাহেব ছাড়া এই মুহূর্তে অন্য কারো নাম আমরা জানি না। ফলে কি হচ্ছে, টোটাল এখানে তাকে রিপ্রেজেন্ট করার মতো যে নামগুলো সামনে আসছে দলের মধ্যে, সেই নামগুলো তার দরবারে, মানে জনাব তারেক রহমান সাহেবের দরবারে খুবই প্রভাবশালী। এবং সেই প্রভাব ব্যবহার করে তারা কি করছে এখানে, যে দলের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে দাপট দেখাচ্ছেন, কমিটি গঠন করছেন, বিভিন্ন জায়গাতে করছেন। ফলে তারেক রহমান সাহেবের যে ইমেজ, এই ইমেজটা বাংলাদেশে মির্জা ফখরুলকে দিয়ে হচ্ছে না, ইমেজটা মির্জা আব্বাসকে দিয়ে হচ্ছে না, ইমেজটা হচ্ছে ওই যে তার যারা আপনজন কিচেন ক্যাবিনেটের যে সমস্ত লোকজন আছে, তাদের যোগ্যতা, তাদের অভিজ্ঞতা, এগুলো দিয়ে। আবার ধরুন বিএনপির বাইরে তার কাদের সাথে সম্পর্ক। তো এখন যাদের সাথে সম্পর্ক,
তার উপরে জনাব তারেক রহমান সাহেবের কিন্তু যোগ্যতা, অভিজ্ঞতা এবং পাবলিক পারসেপশন এবং ইমেজ সেটা নির্ভর করে। অর্থাৎ তিনি যদি একটি আড্ডা দিতেন অধ্যাপক সলিমুল্লাহ সাহেবের সঙ্গে এবং সেটা যদি মানুষ দেখত, কিংবা তার পক্ষ হয়ে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, কিংবা ধরুন জাতীয় অধ্যাপক একে আজাদ, এখন যে ডায়াবেটিস সমিতির প্রধান, তার সঙ্গে মানে তারেক রহমান সাহেবের সালাম নিয়ে মির্জা ফখরুল সাহেব সবাই মিলে তার সঙ্গে একটা বৈঠক করতে যাইতেন, একে আজাদ সাহেবের সঙ্গে, বিখ্যাত ডাক্তার, কিংবা ধরুন চিফ জাস্টিসের সঙ্গে একটা বৈঠক হতো এবং সিনিয়র নেতৃবৃন্দ যেতেন, তো সেখানে এক ধরনের ইমেজ, বা আমাদের বদরুদ্দিন নবীর সাহেব আছেন, মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব আছেন, তাদের সঙ্গে যদি তারেক রহমান সাহেবের একটা বৈঠক হতো বা তার প্রতিনিধি হিসেবে দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে তারা যেতেন, এটার একটা আউটপুট হতো। কিন্তু এখানে যাদের সঙ্গে বৈঠক হচ্ছে সেটা একেবারে তরুণ, অনির্লক্ষ এবং এই তার দলের সবচেয়ে সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে তিনি যেভাবে ছোট ছোট রাজনৈতিক দলের অফিসে পাঠাচ্ছেন এবং তাদেরকে সেইভাবে গুরুত্ব দিচ্ছেন, এই জিনিসগুলো দলের ভিতরে এবং বাইরে নানা রকম সমালোচনা তৈরি হচ্ছে। এবং ধরুন একজন রাজপথের খুবই গুরুত্বপূর্ণ সংগ্রামী নেতা, বা আমি কারো নাম বললাম না, এক বা একাধিক, এখন তারা যখন জনাব তারেক রহমান সাহেবের সাথে সকালে বিকেলে কথা হয় এবং সেই কথা রেফারেন্সে যখন দেখা গেল মির্জা ফখরুল সাহেবকে ডমিনেট করার চেষ্টা করেন এবং নেতার সঙ্গে কী কথা হলো এই কথা শোনার জন্য অন্য একজন যাকে বলে ছোট রাজনৈতিক দলের একজন সাধারণ লোক, যে কিনা আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের অফিসেই ঢুকতে পারবে না, চেষ্টা করলে ঢুকতে পারবে না, সামনে বসে কথা বলা তো দূরের কথা, এখন যখন সেই আমির খসরু মাহমুদ চৌধুরীকে সেই নেতার বাড়িতে পাঠানো হয়, সেই নেতাদের যাকে বলা হয় অফিসে পাঠানো হয়, নেতা এবং নেতাদের এরকম অনেক, তো এরকম যারা খুচরা লোকগুলো যারা বিভিন্ন সময় এর কাছ থেকে 10 টাকা চাঁদা আনে, ওর কাছ থেকে যাকে বলে সাহায্য আনে, ওই গোয়েন্দা সংস্থার টাকা খায়, দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক হচ্ছে, সেগুলো নিয়ে জিনিসগুলো নিয়ে যারা যাকে বলা হয় মার্কেটিং করে, সব জায়গাতে যাওয়ার চেষ্টা করে, এখন তাদের কাছে যখন বিএনপির একেবারে শ্রেষ্ঠ মানুষগুলোকে পাঠানো হয়, তখন এটা দিয়ে আমাদের যে রাজনৈতিক অঙ্গনে কি মেসেজ যায়। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক, কমেন্টস করে পাশে থাকুন।